হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। জব্বার টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। হ্যাঁ, আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকে আমার টিউটোরিয়াল শুরু করছি। আজকের টিউটোরিয়ালে থাকছে পাস্ট টেন্সের শ্রেণী পাস্ট সিম্পল নিয়ে আলোচনা। এই পাস্ট সিম্পল নিয়ে আলোচনা করার প্রারম্ভে আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যদি এটা সুন্দরভাবে বুঝতে চান তাহলে একটা টাইম লাইন নিয়ে আলোচনা করতে হবে। ভিউয়ার্স, এই টাইম লাইনটা আমি বোর্ডে এঁকে রেখেছি, আপনারা টাইম লাইনের দিকে খেয়াল করুন, আশা করি আপনারা সহজেই বুঝতে পারবেন। দেখুন, এখানে একটা টাইম লাইন এঁকে রেখেছি। টাইম লাইনের এই যে জায়গাটায় একটা ছবি আমি এঁকে রেখেছি, এই ছবির জায়গাটা হচ্ছে প্রেজেন্ট, এবং এই আমার বাম পাশের জায়গাটি হচ্ছে ফার্স্ট, এবং আবার ডান পাশের জায়গাটা হচ্ছে ফিউচার। ভিউয়ার্স, টাইম লাইন থেকে পাস্ট সিম্পল সম্পর্কে যদি আপনারা সহজে বুঝতে চান তাহলে আমি একটা উদাহরণ এখানে সেট করে দিই। উদাহরণটা হচ্ছে সে ফুটবল খেলেছিল। সে ফুটবল খেলেছিল। দেখুন, আপনি যদি এখানে দাঁড়িয়ে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন সে ফুটবল খেলেছিল এই বাক্যটার যে ক্রিয়া অর্থাৎ ভার্ব, খেলা, এই কাজটি কখন শুরু হয়েছিল। অ্যাকচুয়ালি কাজটা কিন্তু শুরু হয়েছিল অনেক আগে, এবং এই কাজের শুরুটা আমাদের কাছে কখন শুরু হয়েছে এটা কিন্তু জানি না, এটা আমাদের কাছে অস্পষ্ট। অর্থাৎ অতীতের কোনো একটা সময়ে শুরু হয়েছিল। ধরুন এই বিন্দুতে শুরু হয়েছিল, এই বিন্দুতে শুরু হয়ে নিশ্চয়ই কোনো না কোনো সময় শেষ হয়ে গিয়েছিল। সুতরাং আমরা পাস্ট সিম্পল সম্পর্কে যদি সংজ্ঞায়িত করতে চাই তাহলে পাস্ট সিম্পল হচ্ছে কোনো কাজ অতীতকালে শুরু হয়ে অতীতকালেই শেষ হয়ে গিয়েছিল, যদি এমনটি বোঝায় তাহলে তাকে পাস্ট সিম্পল বলে। অবশ্য পাস্ট সিম্পলকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সও বলতে পারি। ভিউয়ার্স, একটা জিনিস খেয়াল করুন, যখন আমরা কোনো বাংলা বাক্য লিখি অথবা আপনারা পাস্ট সিম্পলে কোনো একটা বাংলা বাক্য লিখে থাকেন, তখন ভার্বের সাথে অর্থাৎ বাংলা ক্রিয়ার সাথে ল, লাম, লেন, ত, তাম, তেন এইগুলো যোগ করে কিন্তু লিখে থাকেন। অবশ্যই পাস্ট সিম্পলে ল, লাম, লেন, ত, তাম, তেন এইগুলো আমরা যোগ করেই লিখে থাকি। ভিউয়ার্স, পাস্ট সিম্পলটাকে যদি আমরা আরও স্পষ্ট করে বুঝতে চাই তাহলে এই পাস্ট সিম্পল সম্পর্কে আমরা কয়েকটি স্ট্রাকচার জেনে নেব। আমি অবশ্য 4টা স্ট্রাকচার এখানে লিখে রেখেছি। প্রথম স্ট্রাকচারটা দেখুন। প্রথম স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। দ্বিতীয় স্ট্রাকচার অর্থাৎ নেগেটিভ স্ট্রাকচার সাবজেক্ট যোগ ডিড নট প্লাস V1 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। নেক্সট ইন্টারোগেটিভ স্ট্রাকচার ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। চতুর্থ স্ট্রাকচারটা লিখে রেখেছি নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার, সেটি হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। এই 4টে স্ট্রাকচারের মাধ্যমে আমরা পাস্ট সিম্পল এই টেন্সটাকে আমরা সহজে বুঝে নিতে পারব। উদাহরণে আমরা দেখি সে ফুটবল খেলেছিল। এই বাক্যটার যদি আমরা অনুবাদ করতে চাই অর্থাৎ ট্রান্সলেশন করতে চাই, ইংরেজিতে লিখতে চাই, তাহলে আমরা সাবজেক্টের দিকে খেয়াল করব। সাবজেক্ট হচ্ছে হি, তারপরে কি স্ট্রাকচার অনুযায়ী V2 অর্থাৎ প্লে মানে খেলা করা, প্লেড ফুটবল। হি প্লেড ফুটবল। সে ফুটবল খেলেছিল, এই বাংলা বাক্যটার নাবোধক বাক্য সে ফুটবল খেললো না, অর্থাৎ নেগেটিভ স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস V1 প্লাস অবজেক্ট। ভিউয়ার্স, যখন পাস্ট সিম্পলে আমরা নেগেটিভ করব তখন সাবজেক্টের পরে ডিড নট বসবে, তারপরে V1 বসবে, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন বসবে। সো হি ডিড নট প্লে ফুটবল। পরের যে বাংলা যে বাক্যটা সেটি হচ্ছে সে কি ফুটবল খেলেছিল, অর্থাৎ
বাংলার প্রশ্নবোধক বাক্য, ইংরেজিতে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এর জন্য যে স্ট্রাকচারটা লিখেছিলাম সেটা হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভিওন প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। ইংরেজি বাক্যটা হচ্ছে ডিড হি প্লে ফুটবল। 4 নম্বর যে স্ট্রাকচারটা, বাংলায় প্রথমে বাক্যটা দেখে নিই, সে কি ফুটবল খেললো না, অর্থাৎ বাক্যটা নেগেটিভ ইন্টারোগেটিভ হয়েছে। তার স্ট্রাকচারটা আমরা লিখেছিলাম ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভিওন প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। ইংরেজিতে বাক্যটা হচ্ছে ডিড হি নট প্লে ফুটবল, সে কি ফুটবল খেললো না। ভিউয়ার্স, এই যে 4টি স্ট্রাকচার, এই 4টি স্ট্রাকচারের বাইরেও আমরা পাস্ট সিম্পল সম্পর্কে আরও বিশেষ বিষয় শিখব। সেগুলো হচ্ছে পাস্ট সিম্পলে অনেক সময় অতীতের অভ্যাস বোঝায়। এই অভ্যাস হচ্ছে 2 প্রকারের, একটা নিয়মিত অভ্যাস আর একটা অনিয়মিত অভ্যাস। এই নিয়মিত অভ্যাস বা অনিয়মিত অভ্যাস এই দুটো বোঝাবার জন্য 2টা স্ট্রাকচার বোর্ডে আমি লিখে রেখেছি, আপনারা লক্ষ্য করুন। দেখুন, প্রতিদিনের অভ্যাস বা নিয়মিত অভ্যাস অবলিক অনিয়মিত অভ্যাস। যদি পাস্ট সিম্পলে নিয়মিত অভ্যাস বোঝায় তাহলে আমাদের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে আমাদের ইউজ টু লিখতে হবে। সাধারণ পাস্ট সিম্পলে কিন্তু আমরা ইউজ টু লিখে নিই, শুধুমাত্র এখানে নিয়মিত অভ্যাস বোঝানোর কারণেই ইউজ টু ব্যবহার করা হয়েছে প্লাস ভিওন। তারপরে আমরা ভিওন ব্যবহার করব, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। তারপরে কি অবজেক্ট। দেখুন বাংলা উদাহরণ, সে প্রতিদিন সকালে হাঁটত। নিশ্চয়ই এটা অতীতের কথা বলা হয়েছে, কিন্তু ভিউয়ার্স এখানে একজন ব্যক্তির প্রাত্যহিক বা নিয়মিত অভ্যাসের কথা বলা হয়েছে। সুতরাং সাধারণ পাস্ট সিম্পলের মতো সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারে লিখলে হবে না, আমাদের লিখতে হবে হি ইউজ টু ওয়াক ইন দি মর্নিং। যেহেতু প্রতিদিন হাঁটতো, সুতরাং এটা নিয়মিত অভ্যাস। অনিয়মিত অভ্যাস বোঝালে আমরা স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তখন সাবজেক্টের পরে আমরা লিখব উড। উড লেখার পরে ভিওন প্লাস অবজেক্ট, এটাও অনিয়মিত অভ্যাস বোঝাবার জন্যে। উদাহরণ দেখুন ভিউয়ার্স, আমি প্রায়ই নদীতে সাঁতার কাটতাম। দ্যাট মিন্স আমি প্রায়ই নদীতে সাঁতার কাটতাম, এখানে আমি প্রতিদিন সাঁতার কাটতাম না, অর্থাৎ কোনো দিন হয়তো কাটতাম না আর কাটতাম। তো সেই অনুযায়ী আমি প্রায়ই নদীতে সাঁতার কাটতাম, এই বাক্যটির ট্রান্সলেশনে আসছে আই উড অফটেন সুইম ইন দি রিভার, অর্থাৎ এটা অনিয়মিত অভ্যাস বোঝাইছে। ভিউয়ার্স, আরও একটা বিষয় আলোচনা করি। আমরা অনেক সময় দেখি যে অতীতকালে একটা কাজ নয়, অনেক সময় 2টা কাজ হয়। অনেক সময় কাজের ভিতরে সিকোয়েন্স থাকে, অর্থাৎ সিকোয়েন্টলি পরপর যদি 2টো কাজ থাকে তাহলে আমরা আরও একটু স্ট্রাকচারালি যদি দেখি তখন আমাদের 3টা কনজাংশন সাধারণত আমরা ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে হোয়েন, অ্যাজ সুন অ্যাজ এবং দ্যাট। তো ভিউয়ার্স, প্রথমে হোয়েন এবং অ্যাজ সুন অ্যাজ এই বিষয় নিয়ে আমি আলোচনায় আসি। দেখুন উদাহরণের দিকে আমি যাই। আমি কনজাংশনগুলো লিখে রেখেছি অ্যাজ সুন অ্যাজ, হোয়েন অ্যান্ড দ্যাট। ভিউয়ার্স, একটা বিষয়ে বলা হয়েছে যে যখন অতীতকালে সিকোয়েন্টলি অর্থাৎ পরপর যদি 2টা কাজ থাকে, এই 2টো কাজকে আমরা যদি জুড়ে দিতে চাই তাহলে যে বাক্যটার কাজ একটু আগে শুরু হয়েছে সেই বাক্যটার কাজের আগে আমরা অ্যাজ সুন অ্যাজ অথবা হোয়েন ব্যবহার করে থাকি। যেমন আমি পোস্ট অফিসে গেলাম এবং চিঠিটা ডাকে ফেললাম। দেখুন ভিউয়ার্স, এখানে ঘটনার যে পারস্পর্য অর্থাৎ সিকোয়েন্স বুঝিয়েছে সেটা কিন্তু সহজে লক্ষণীয়। আমি পোস্ট অফিসে গেলাম এবং পোস্ট অফিসে যেয়েই আমি ডাকে চিঠি ফেললাম, এটা ঘটনার পারস্পর্য। অর্থাৎ ঘটনা যদি একটার পরে আরেকটা ঘটে তাহলে আমরা এই ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব, অর্থাৎ পাস্ট সিম্পল ব্যবহার করব এবং প্রতিটা বাক্যেই পাস্ট সিম্পল ছাড়া ব্যবহার করা যাবে না। উদাহরণে দেখি,
উদাহরণটা আমি উপরে লিখে দিচ্ছি। আমি পোস্ট অফিসে গেলাম। অ্যাজ সুন অ্যাজ আই ওয়েন্ট টু দি পোস্ট অফিস, কমা। যে বাক্যটির আগে আমরা অ্যাজ সুন অ্যাজ এবং হোয়েন ব্যবহার করব, সেই বাক্যটার পরই আমরা কমা ব্যবহার করব। নেক্সট, আই পোস্টেড দ্য লেটার, LETTER, লেটার। ভিউয়ার্স, আমরা এখানে হোয়েনও ব্যবহার করতে পারি। যে বাক্যটার আগে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করছি, ওই বাক্যটারই আগে আমরা হোয়েন ব্যবহার করতে পারি। দেখুন, যে বাক্যটির আগে হোয়েন এবং অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করেছি, সেখানে কিন্তু আমরা পাস্ট সিম্পল ব্যবহার করেছি, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, নেক্সট অবজেক্ট অর এক্সটেনশন। পরের বাক্যটাও একই, সাবজেক্ট V2, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। ভিউয়ার্স, এবার দ্যাটের আলোচনায় যাই। আমরা অনেক সময় এই টাইমলাইন থেকে বুঝি বিষয়টা। আমরা অনেক সময় এখানে দেখি যে অতীতকালে আমরা এমন কথা বলে থাকি যে কথাটিতে কিছুটা ভবিষ্যতের ইঙ্গিত পাওয়া যায়। যেমন, আমি বললাম যে সে আসবে, অর্থাৎ ধরেন আমি এই পয়েন্টে থেকে বলেছিলাম, আমি বললাম সে আসবে, অর্থাৎ এইখানে যখন আমি কথা বলেছিলাম তখন আমার কাছে ওইটা কিন্তু ভবিষ্যৎ ছিল। কিন্তু এই পয়েন্টে যখন আপনি দাঁড়িয়ে বলবেন যে আমি বলেছিলাম যে সে আসবে, তখন এইটা কিন্তু আপনার কাছে অতীত ভবিষ্যৎ। সুতরাং অতীত যে ভবিষ্যৎ, এই অতীত ভবিষ্যৎ প্রকাশ করবার জন্যে আমরা দ্যাটের পরে বললাম যে, আমি বললাম যে সে আসবে, আই সেড, অর্থাৎ V2, পাস্ট সিম্পলের যে স্ট্রাকচার অনুযায়ী ভার্ব, পরে দ্যাট, এবং দ্যাটের পরে যে বাক্যটা সে আসবে, এটা ফিউচার সিম্পল টেন্স বোঝাচ্ছে। তারপরেও ওই যে ফিউচার টেন্সটা, ওখানে আমার কাছে অতীত ভবিষ্যৎ, আপনাদের কাছে অতীত ভবিষ্যৎ। যার কারণে সাবজেক্টের পরে আমরা যেহেতু ফিউচার সিম্পলে উইল ব্যবহার করি, সেইখানে ওইটা যেহেতু অতীত ভবিষ্যৎ হয়েছে, সেহেতু উইলের স্থলে উড ব্যবহার করতে হবে, হি উড খাম। তো ভিউয়ার্স, এই হচ্ছে পাস্ট সিম্পল নিয়ে আলোচনা। আশা করি আপনারা বুঝেছেন। যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে, আপনারা বুঝে থাকেন, তাহলে আমার কমেন্টসে লিখবেন এবং আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।